আচ্ছা, পরমাণু জিনিসটা আসলে দেখতে কেমন? এই একটা প্রশ্ন বিজ্ঞানীদেরকে কিন্তু হাজার হাজার বছর ধরে ভাবিয়েছে। তো সময়ের সাথে সাথে আমাদের ধারণা কিভাবে একেবারে শুরুর পর্যায় থেকে আজকের এই আধুনিক পর্যায়ে এসে পৌঁছল, আজকের আলোচনাটা ঠিক সেই নিয়েই। আর হ্যাঁ, পরীক্ষার প্রস্তুতির জন্য এই বিবর্তনের প্রত্যেকটা ধাপ বোঝা কিন্তু খুবই জরুরি। সবকিছুর মূলে কিন্তু ওই একটাই প্রশ্ন, তাই না? একটা পরমাণু কি একটা নিরেট বলের মতো, নাকি এর ভেতরেও কিছু আছে? আচ্ছা, যদি কিছু থেকেও থাকে, তাহলে তার উপাদানগুলোই বাকি, আর সেগুলো কিভাবে সাজানো? পুরো আলোচনাটাই আসলে এই রহস্য সমাধানের এক একটা প্রচেষ্টা। চলুন তাহলে এই সফরে আমাদের পথ প্রদর্শকদের সাথে একটু চট করে পরিচিত হয়ে নিই। আমরা শুরু করব জন ডাল্টনের একদম সরল ধারণা দিয়ে, আর সেখান থেকে ধাপে ধাপে নিলস বোরের কোয়ান্টাম জগতের প্রাথমিক ধারণা পর্যন্ত এগিয়ে যাব। তো আমাদের এই বৈজ্ঞানিক যাত্রার একেবারে সূচনা হচ্ছে জন ডাল্টনকে দিয়ে। তিনি প্রথম, যিনি পরীক্ষামূলক তথ্যের উপর ভিত্তি করে একটা পারমাণবিক তত্ত্ব সবার সামনে তুলে ধরেন। ডাল্টনের প্রস্তাবনাটা ছিল এক কথায় যুগান্তকারী। তিনি বললেন, যে কোনো পদার্থই আসলে অ্যাটম বা পরমাণু নামে খুব ছোট ছোট কণা দিয়ে তৈরি, আর এই কণাকে নাকি আর ভাঙা যায় না। তার মতে একই মৌলের সব পরমাণুর ধর্ম আর ভর একদম হুবহু এক হবে, কিন্তু আলাদা আলাদা মৌলের পরমাণুর ধর্ম ও ভর হবে আলাদা। আর রাসায়নিক বিক্রিয়া, সেটা আর কিছুই না, শুধু এই পরমাণুগুলোর নতুন করে সাজানো গোছানো। কিন্তু দেখুন, বিজ্ঞান তো এক জায়গায় থেমে থাকে না। তাই নতুন নতুন আবিষ্কারের সাথে সাথে ডাল্টনের মডেলে বেশ কিছু সমস্যাও দেখা দিল। প্রথমত, পরে তো আবিষ্কার হলো যে পরমাণু কেউ ভাঙা যায়, এর ভেতরে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন আছে। দ্বিতীয়ত, আইসোটোপের আবিষ্কার প্রমাণ করে দিল যে একই মৌলের পরমাণুর ভরও ভিন্ন হতে পারে, যেমন ধরুন কার্বন 12 আর কার্বন 14। আবার ঠিক এর উল্টোটাও সত্যি। আইসোবার প্রমাণ করল যে ভিন্ন মৌলের পরমাণুর ভরও একই হতে পারে, ফলে তার অনেকগুলো স্বীকার্যই আর টিকল না। এরপর আসলেন জে থমসন। তিনি ক্যাথোড রে টিউব নিয়ে পরীক্ষা করার সময় হঠাৎ করেই একটা নতুন কণা আবিষ্কার করে ফেললেন, আর সেটা হলো ইলেকট্রন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ঋণাত্মক চার্জযুক্ত কণাটা পরমাণুর ভেতর থেকেই আসছিল। ব্যাস, ডাল্টনের অবিভাজ্য পরমাণুর ধারণাটা এখানে পুরোপুরি বাতিল হয়ে গেল। তো থমসন বললেন, পরমাণু হলো একটা পজিটিভ চার্জের গোলক, যার মধ্যে ঠিক কিশমিশের মতো করে নেগেটিভ চার্জের ইলেকট্রনগুলো গেঁথে থাকে। এটাকে অনেকে প্লাম পুডিং মডেল বা তরমুজ মডেলও বলে থাকেন। ভাবুন তো, একটা তরমুজের লাল অংশের পুরোটাই পজিটিভ চার্জ, আর তার মধ্যে বিচিগুলোর মতো করে ইলেকট্রনগুলো ছড়িয়ে আছে। এখানে মূল পয়েন্টটা হলো, মোট পজিটিভ আর নেগেটিভ চার্জ সমান, তাই পরমাণুটা আসলে নিউট্রাল। এই মডেলটা ইলেকট্রনের অস্তিত্বকে মেনে নিলেও এটাও কিন্তু একদম নিখুঁত ছিল না। এর সবচেয়ে বড় দুর্বলতা কী ছিল জানেন? এটা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার ফলাফলটা ব্যাখ্যাই করতে পারেনি। থমসনের মডেল অনুযায়ী পরমাণুর পজিটিভ চার্জ তো সব জায়গায় সমানভাবে ছড়ানো থাকার কথা, তাহলে তো আলফা কণাগুলো কোনো বাধা ছাড়াই সোজা বেরিয়ে যাবে। কিন্তু বাস্তবে যা ঘটল তা ছিল একদমই অন্যরকম। এবার আমরা চলে এসেছি গল্পের একটা টার্নিং পয়েন্টে, পারমাণবিক মডেলের ইতিহাসের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। আর্নেস্ট রাদারফোর্ড একটা পাতলা সোনার পাতের ওপর দিয়ে খুব দ্রুতগতির আলফা কণা চালনা করলেন, এবং যা দেখলেন তা ছিল এক কথায় অভাবনীয়। এই স্লাইডের পর্যবেক্ষণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভাবুন তো, বেশিরভাগ কণা সোজা চলে গেল। এর মানে কি? এর মানে হলো পরমাণুর প্রায় পুরোটাই ফাঁকা। আবার কিছু কণা যে বেঁকে গেল, তার মানে হলো তারা নিশ্চয়ই কাছাকাছি কোনো পজিটিভ চার্জের দ্বারা বিকর্ষিত হয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, 20,000-এ একটা কণা প্রায় সোজাসুজি ধাক্কা খেয়ে ফিরে আসলো। রাদারফোর্ডের নিজের ভাষায় বলতে গেলে ব্যাপারটা এমন ছিল যেন আপনি একটা টিস্যু পেপারের দিকে 15 ইঞ্চির কামানের গোলা ছুড়লেন, আর সেটা উল্টো আপনার দিকেই ফিরে এলো। আর এই পর্যবেক্ষণগুলো থেকেই রাদারফোর্ড এক বিপ্লবী সিদ্ধান্তে পৌঁছালেন। তিনি বললেন, পরমাণুর সমস্ত পজিটিভ চার্জ আর প্রায় সমস্ত ভর এর কেন্দ্রে একটা খুবই ছোট জায়গায় জমাট বেঁধে আছে। তিনি এর নাম দিলেন নিউক্লিয়াস। আর ইলেকট্রনগুলো, ওগুলো সৌরজগতের গ্রহের মতো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বনবন করে ঘুরছে। এভাবেই জন্ম হল নিউক্লিয়ার মডেলের। রাদারফোর্ডের এই গ্রহীয় মডেলটা দারুণ ছিল, কিন্তু এর ভেতরেই একটা মারাত্মক সমস্যা লুকিয়েছিল। দেখুন, ক্লাসিক্যাল ফিজিক্স কি বলে? ঘূর্ণায়মান যে কোনো চার্জড পার্টিকেল সবসময় শক্তি বিকিরণ করবে। যদি তাই হয়, তাহলে তো ইলেকট্রনও ঘুরতে ঘুরতে ক্রমাগত শক্তি হারাবে, আর ধীরে ধীরে একটা সর্পিল পথে গিয়ে 1 সেকেন্ডেরও কম সময় নিউক্লিয়াসে আছড়ে পড়বে। কিন্তু বাস্তবে তো তা হয় না। পরমাণু তো খুবই স্থিতিশীল। তাহলে প্রশ্নটা হলো, কেন? পরীক্ষার জন্য এই সীমাবদ্ধতাগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। প্রথমত, এই মডেল পরমাণুর স্থায়িত্ব বা স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারেনি।
দ্বিতীয়ত, ইলেকট্রনগুলো ঠিক কোন কক্ষপথে ঘুরছে বা তাদের শক্তি কেমন সেই ব্যাপারে কোনো নির্দিষ্ট ধারণা দিতে পারেনি। আর তৃতীয়ত, পরমাণু থেকে যে আলোর বর্ণালী বেরোয় সেটাও ব্যাখ্যা করতে পারেনি। রাদারফোর্ডের মডেল অনুযায়ী নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস বর্ণালী পাওয়ার কথা, কিন্তু বাস্তবে পাওয়া যায় বিচ্ছিন্ন বা লাইন স্পেকট্রাম। রাদারফোর্ডের মডেলের এই যে সংকট, এটা দূর করতে এগিয়ে আসলেন নিলস বোর। তিনি ম্যাক্স প্লাঙ্ক আর আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্বের সাহায্য নিলেন এবং পরমাণুর গঠন সম্পর্কে কিছু বৈপ্লবিক ধারণা দিলেন। বোর চিরায়ত পদার্থবিদ্যার নিয়মকে একপাশে সরিয়ে রেখে বললেন, ইলেকট্রন আসলে যে কোনো পথে ঘুরতে পারে না, ওরা শুধুমাত্র কিছু নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথে ঘুরতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, এই নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় তারা কোনো শক্তি হারায় না। ব্যাস, এভাবেই পরমাণুর স্থায়িত্বের সমস্যার সমাধান হয়ে গেল। আর যখন একটা ইলেকট্রন এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে লাফ দেয়, ঠিক তখনই নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে। আর এটাই হলো পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা। এখন আমরা এমন একটা অংশে এসেছি যেখান থেকে পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে। চলুন রাদারফোর্ড এবং বোরের মডেলকে একদম পাশাপাশি রেখে এদের মূল পার্থক্যগুলো স্পষ্টভাবে বুঝে নেওয়া যাক। এটা কিন্তু খুব জরুরি। এই টেবিলটা একটু খেয়াল করুন। দেখুন, রাদারফোর্ডের মডেলে ইলেকট্রনের কক্ষপথের কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু বোরের মডেলে তা নির্দিষ্ট শক্তিস্তরে ভাগ করা। স্থায়িত্বের প্রশ্নে রাদারফোর্ডের মডেল পুরোপুরি ব্যর্থ, কিন্তু বোরের মডেল সফলভাবে এর ব্যাখ্যা দিচ্ছে। আর সবশেষে শক্তি বিকিরণের ক্ষেত্রে রাদারফোর্ডের মডেল যেখানে ভুলভাবে নিরবিচ্ছিন্ন বর্ণালীর কথা বলছে, সেখানে বোরের মডেল একদম সঠিকভাবে রেখা বর্ণালীর ধারণা দিচ্ছে। বোরের মডেল পারমাণবিক তত্ত্বকে নিঃসন্দেহে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু এটাই কিন্তু গল্পের শেষ ছিল না। বিজ্ঞানের আসল সৌন্দর্যই হলো এটা, একটানা নিজেকে আরও নির্ভুল করে তোলার একটা যাত্রা। বোরের মডেলেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা ছিল। দেখুন, বোরের মডেলের সবচেয়ে বড় সমস্যাটা হলো, এটা শুধু হাইড্রোজেন বা হিলিয়াম আয়নের মতো একটা মাত্র ইলেকট্রন আছে এমন সিস্টেমের জন্যই কাজ করে। একাধিক ইলেকট্রন থাকলেই তাদের নিজেদের মধ্যে যে বিকর্ষণ বল কাজ করে তার কোনো হিসাব এই মডেলে নেই। তাছাড়া পরে তো জানা গেল যে ইলেকট্রনের কণাধর্মের পাশাপাশি তরঙ্গধর্মও আছে, যেটা এই মডেলে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। আর হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি অনুযায়ী একটা ইলেকট্রনের অবস্থান আর ভরবেগ একই সাথে নিখুঁতভাবে মাপা অসম্ভব, যা বোরের এই নির্দিষ্ট কক্ষপথের ধারণার একেবারে বিরুদ্ধে যায়। বোরের মডেলের এই সীমাবদ্ধতাগুলোই কিন্তু বিজ্ঞানীদের একটা সম্পূর্ণ নতুন মডেলের দিকে ঠেলে দিয়েছিল, যেটাকে আমরা বলি কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। এই আধুনিক মডেলে ইলেকট্রনের নির্দিষ্ট কক্ষপথের বদলে সম্ভাবনার মেঘ বা অরবিটালের ধারণা দেওয়া হয়। কিন্তু সেই গল্পটা না হয় আরেক দিনের জন্য তোলা থাকলো। আজকের আলোচনা থেকে এই প্রশ্নটাই বরং সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতায় কি আসলে বিজ্ঞানের অগ্রগতির সবচেয়ে বড় চালিকা শক্তি নয়?